এ জীবন অনেক সুন্দর। আমার অফিসে আজ আমার প্রাক্তন তার বউ নিয়ে এসেছে। সেই ভালো লেগেছে অনেক দিন পর দেখতে তাকে। অফিসের পিয়ন থেকে শুরু করে সবার সাথে কেমন হাসি খুশি মুখে বউকে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রাক্তনের নাম ফরহাদ, তার বউটা দেখতে ভীষণ সুন্দরী, কম বয়সী একটা মেয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। আচার ব্যবহার দেখে মনে হচ্ছে খুব ভালো। সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করছে। শুনলাম মেয়েটির নাম পিয়া। খেয়াল করেছি আর চোখে ফরহাদ আমার দিকে বারবার তাকাচ্ছে। নার্ভাস ফিল করছে নাকি সে। নিজের প্রাক্তনের সাথে স্ত্রীর পরিচয় করে দেওয়াটা বোধহয় খুব একটা সহজ কাজ না। ধীরে ধীরে আমার টেবিলের দিকে এগিয়ে আসছে ওরা দুজন। সামিয়া, কেমন আছো? বউকে পরিচয় করিয়ে দিতে নিয়ে এলাম। ভালো করেছি না? দেখো তো আমার লক্ষ্মী বউটা দেখতে কেমন। অনেকদিন পর ফরহাদের মুখে নিজের নামটা শুনলাম, তবে আগে তার কণ্ঠে নিজের নামটা শুনলে পুরো শরীর শাসিত এবং শিহরিত বোধ হতো। আজ তার কিছুই হচ্ছে না। মনে হচ্ছে ফরহাদ খুব ন্যাকামি শিখে গেছে। আসলে সুন্দরী বউকে খুশি রাখতে তো এত আদেখ্যাতা শিখে গেছে। খেয়াল করলাম পিয়া ফরহাদের পিঠের পেছনে লজ্জা অবনত দৃষ্টিতে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বললাম, খুব ভালো করেছো। বিয়েতে তো দাওয়াত দিলে না, তাই তো আর উপহারও পাঠাতে পারলাম না। কাউকে না হোক আমায় তো বলতে পারতে। আফটার অল তোমার সাথে আমার সম্পর্কটা তো একটা সময় ভালোই ছিল, তাই না? এ কথা শুনে পিয়া এক ঝটকায় ফরহাদের দিকে তাকালো। ফরহাদের মুখ থেকে যেন রক্ত হঠাৎ সরে গিয়েছে। সে আমতা আমতা করে বলল, তা তো ঠিক, তবে এত তাড়াহুড়ায় বিয়েটা করেছি যে কাউকে বলার সুযোগ পাইনি। আসলে কি বলো তো, পিয়াকে দেখে আর বিন্দুমাত্র দেরি করতে ইচ্ছে হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল একে এখন নিজের না করে নিতে পারলে হারিয়ে ফেলবো শীঘ্রই। দ্রুত বিয়ের আয়োজন করলাম, এর জন্যই অনেককে জানাতে পারিনি। বউকে দ্রুত ম্যানেজ করে ফেলতে পেরেছে ফরহাদ। এখন তার চোখে দেখা দিয়েছে আত্মবিশ্বাস। আমি বললাম, নো প্রবলেম, তোমরা দুজন ভালো থেকো, মন থেকে দোয়া করি। হঠাৎ পাশের একজন কলিগ ডাক দিতেই পিয়া সেদিকে গেল। এই সুযোগে ফরহাদ বলল, হাসালে সামিয়া, ভালো থাকতে হলে তোমার দোয়ার প্রয়োজন নেই। আমরা এমনিতেই ভালো আছি। যাই হোক, তুমি সত্যি ভালো আছো তো? ভালো না থাকার কি কোনো কারণ আছে ফরহাদ? আমি জানি তুমি ভালো নেই আমাকে ছাড়া। কখনো তুমি ভালো থাকতে পারবে না। ভুলে গেছো আমাদের সুখের দিনের কথাগুলো? তারপর ভুরু কুঁচকে চোখ দুটো ছোট করে বলল, তুমি আমাকে বিয়ে করনি সামিয়া, এটা আমি কখনোই ভুলবো না। একটা সামান্য ভুল তুমি ক্ষমা করনি, আমি কখনোই তোমায় ভালো থাকতে দিব না। একটু হেসে বললাম, তুমি চেষ্টা চালিয়ে যাও, আগেও তো কম চেষ্টা করনি। বছর চারেক আগে কলিগ হিসাবে ফরহাদের সাথে পরিচয় আমার। এরপর ভালো লাগা থেকে মন দেওয়া নেওয়ার পর্ব শুরু হয়। দুজনেই প্রাপ্ত বয়স্ক ছিলাম বিধায় এক পর্যায়ে তাকে বিয়ের সিদ্ধান্ত নিই। অফিসে যাওয়ার পথে তুলে নিত ফরহাদ। আমরা এরপর একসাথে লাঞ্চ করা আর টুকটাক শপিং করা, অফিস থেকে একসাথে ফিরা, সব কিছুই যেন স্বপ্নের মতো চলছিল। একটা ভালো লাগার অনুরণ কাজ করতো সবসময়। অফিসের বেশ কিছু কলিগ ব্যাপারটা জানতেন। একদিন সন্ধ্যায় অফিসের কাজ শেষ হতে দেরি হয়ে যায়। 14-15 জন কলিগ ছিলাম আমরা। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। বাড়িতে ফোন করে আমার অবস্থার কথা জানিয়ে দিই। ফরহাদ অফিসে আসে বিধায় আমার পরিবার নিশ্চিত হয়। এর মাঝে টুকটাক কথা ছাড়া ফরহাদ আমার সাথে বেশি কথা বলেনি, কিন্তু একজন কলিগের সাথে ফিসফাস করে কি যেন বলে চলেছিল ফরহাদ। ব্যাপারটা সিরিয়াসলি নিইনি। রাত 11টার দিকে বৃষ্টি একটু কমলে অফিস থেকে বেরিয়ে দ্রুত একটা সিএনজি নেই। ফরহাদও আমার সাথে উঠে বসে। আমি কিছুটা স্বস্তি পাই। কিছু দূর যেতেই ফরহাদ হাত দিয়ে নির্দেশ দেয় অন্যদিকে ঘোরাতে। আমি প্রচণ্ড অবাক হই, বলি, কেন? আমার বাসা তো এই দিকে নয়। চিন্তা করো না, আমি তো সাথে আছি। একটু পর না হয় বাড়ি যাবে। মানে কি ফরহাদ? তুমি বুঝতে পারছো এখন কয়টা বাজে? আরও দেরি করে বাসায় যাব? কি জবাব দেব? কেন? অসুবিধা কোথায়? কাল তো অফ ডে, আমি তোমায় বাসায় পৌঁছে দেব। কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি? প্রবল ভয় গ্রাস করেছে আমায়। মিনহাজের বাসায়। ওর রুমমেট নেই। একটা রুম খালি আছে। মিনহাজ বলেছে ও সব ব্যবস্থা করবে, তুমি চিন্তা করো না তো।
আমার মাথায় যেন বাজ পড়ল। মিনহাজ? মিনহাজ মানে? মিনহাজ ভাই, আমাদের কলিগ, যার সাথে এতক্ষণ ফরহাদ ফিসফিস করে কথা বলছে। তার মানে ফরহাদ আমায় নিয়ে খালি রুমে সময় কাটাতে চায়? ছি, এই ছিল তোমার মনে ফরহাদ? কাম অন সামিয়া, আমরা দুজনেই অ্যাডাল্ট। এতদিন সম্পর্কে আমরা তো এটা চাইতেই পারি। আমরা না, তুমি চাইছো, আমি চাইছি না এটা। গাড়ি ঘোরাতে বলো। রিয়্যাক্ট করছো কেন? দুজনের সম্মতিতে হলে ক্ষতি কি? আর আমি তো পালিয়ে যাচ্ছি না, বিয়ে তো আফটার অল তোমাকেই করব। গাড়ি ঘোরাও প্লিজ, ফর গড সেক গাড়ি ঘোরাও। এই পাগলি, আমি আছি তো, ভয় পাচ্ছ কেন? আমি আর কিছু না বলে ফরহাদকে চড় কষিয়ে দিলাম। একটা ঘটনার আকস্মিকতায় ফরহাদ বাকরুদ্ধ। আমি সিএনজি চালককে গাড়ি ঘোরাতে নির্দেশ দিলাম। ফরহাদ আর ঝামেলা করেনি। ওই দিন রাতে আমি বাসায় ফিরেছিলাম 12:30। এরপর থেকে ফরহাদের সাথে আর সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইনি। ফরহাদকে দেখলেই মুখোশ পরা মানুষ মনে হতো। এই ফরহাদকে তো আমি চিনি না। ফরহাদ অবশ্য কয়েকবার সরি বলেছে, কিন্তু আমি পাত্তা দেইনি। আমি গাজীপুরে চলে আসি। এরও 7 মাস পর পারিবারিকভাবে আমার বিয়ে হয় রাশেদের সাথে। বয়সে আমার চেয়ে প্রায় 10 বছরের বড়। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। বেশ ভদ্র আর শান্ত স্বভাবের মানুষ রাশেদ। বিয়ের পরপরই বুঝেছিলাম সে কথা বলতে তেমন আগ্রহী নয়, তবে দারুণ শ্রোতা। আমি বকবক করতাম আর সে শুনত। তবে সে স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করত। এরকম কাউকে পেয়ে সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করলাম। কিন্তু বিয়ের 8 দিন পর রাত 11টায় রাশেদের ফোনে আসা একটা আননোন কল আমার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ওপাশ থেকে কি বলছে ফোনে আমি বুঝতে পারছি না। রাশেদ বলছে, দেখুন ভাই, আপনি কি আমি জানি না। আপনার কথা সত্যি না মিথ্যা তা আমি যাচাই করতেও যাচ্ছি না। আপনার আর সামিয়ার আগে যদি সম্পর্ক থেকেও থাকে, সেটা তার বিয়ের আগের ব্যাপার। বিয়ের আগের জীবন সে তার মতো করে পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। সে এখন বিবাহিত। এখন থেকে সে যা করবে তার জবাবদিহিতা সে আমাকে করবে। বিয়ের আগের লাইফ নিয়ে আমি তাকে কিছু জিজ্ঞেস করতে পারি না। ভালো থাকবেন আপনি, বলে খট করে লাইনটা কেটে দিল। আমি চরম অস্বস্তি নিয়ে জিজ্ঞাসা করলাম, কে কল দিয়েছিল? ফরহাদ বলে, একটা লোক। কী সব বলছিল বাদ দাও। তোমার কি সত্যিই আমার অতীত সম্পর্কে জানতে ইচ্ছা করে না? না, ওটা তোমার জীবন ছিল, কিন্তু এখন তুমি আমার সাথে কমিটেড। এখন তুমি যা করবে তার জন্য আমার কাছে দায়বদ্ধ থাকবে তুমি। রাশেদের প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে এলো। তখনই মনে হলো এই লোকটা কথা কম বলুক, কিন্তু মানুষের ব্যক্তিগত সম্পর্কে যথেষ্ট সম্মান করে। সেদিন মনে হলো ভীষণভাবে যে ফরহাদকে ছেড়ে আসা আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত ছিল। হঠাৎ ফরহাদ বলে উঠল, কি, কোথায় হারিয়ে গেলে? আমায় নিয়ে নিশ্চয়ই আগের দিনগুলোতে ফিরে গিয়েছো না? বললাম তো, ভুলতে পারবে না আমায়। আর পিয়াকে দেখেছো? তোমার চেয়ে 10 গুণ বেশি সুন্দরী, বয়সও কম। আর তুমি একটা বুড়ো হাবড়াকে বিয়ে করে বসে আছো। এবার বুঝতে পারছো যে কতটা ঠকেছো তুমি? আমি চকিতে ফরহাদের দিকে তাকিয়ে বললাম, তুমি আগেও বেয়াদব ছিলে, এখনও তাই আছো। কে কাকে নিয়ে ভালো থাকবে এটা নিতান্তই তাদের ব্যাপার। নিজের মতো করে অন্যদের বিচার করো না। আমার প্রতিনিয়ত মনে হয় যে তোমার মতো মানুষকে দ্বিতীয় সুযোগ না দিয়ে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। তা না হলে রাশেদের মতো মানুষকে আমার স্বামী হিসাবে পেতাম না। যদি তুলনা করি তবে কোনো দিক থেকেই তুমি তার যোগ্য না। আমি আশা করব তোমার সাথে যেন আমার আর দেখা না হয়। বলেই আমি আমার ডেস্ক ছেড়ে ক্যাফের দিকে এগিয়ে গেলাম। বুঝতে পারছি ফরহাদ আমার গমন পথে হাঁ করে তাকিয়ে আছে। এত কথা আমি বলবো এটা হয়তো সে আশা করেনি। যাকগে, এখন আমার এক কাপ চা দরকার। মাথাটা বড্ড ধরেছে। অনেকদিন পর আজ সকালে মেইলে একটা অনাকাঙ্ক্ষিত রিপোর্ট পেয়েছি। রাশেদকে দ্রুত সুখবরটা দিতে হবে। বাবা হতে যাচ্ছে সে। এই মুহূর্তে রাশেদের হাত ধরে বলতে ইচ্ছে করছে, জীবন সুন্দর, শুধু তুমি পাশে থেকো। সমাপ্ত।